মনোহরপুর গ্রামের একটি পুরানো বাড়িতে মিনা এবং রিয়া তাদের কাকা ও কাকিমার সঙ্গে থাকতো। তাদের বাবা মা অনেক বছর আগেই এক দুর্ঘটনায় মারা যায়। কাকা কাকিমা তাদেরকে বোঝা মনে করত। রিয়া এবং মিনা দুই বোন বাড়ির সমস্ত কাজ করার পরেও তাদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করত না। আজ স্কুলে তোর কেমন সময় কাটলো রিয়া? দিদি, আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। সেখানে আমার কোনো বান্ধবী নেই। আমি পুরানো জামা পরে যাওয়ায় সকলে আমার থেকে দূরে দূরে থাকে। দুঃখ পাস না রিয়া, তুই তো জানিস তোর দিদি সবসময় তোর সঙ্গে আছে। কিন্তু দিদি, কাকিমা তো আমাকে সবসময় বকাঝকা করতে থাকে। আজ আবার আমাকে বকেছে, বলেছে বাড়ির কাজ ঠিকঠাক করতে, না হলে খাবার খেতে দেবে না। রিয়ার কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায় এবং রিয়াকে জড়িয়ে ধরে। রিয়ার কথা ভেবে মিনার চোখ জলে ভরে আসে। তারা দুজনে বসে বসে সুখ দুঃখের কথা বলছিল। এমন সময় তাদের কাকিমা সেখানে চলে আসে। এই মিনা, এতক্ষণ তুই কোথায় ছিলিস? রান্নাঘরে এত কাজ পড়ে রয়েছে, তুই শুধু শুধু রিয়ার সঙ্গে বসে গল্প করছিস? এই তো কাকিমা, আমি এখনই রান্নাঘরে যাচ্ছিলাম। রিয়া এইমাত্র স্কুল থেকে ফিরেছে তো, তাই তাকে একটু দেখছিলাম। রিয়াকে দেখার সময় নেই, তুই এখনই গিয়ে কাজ শুরু করে দে, নইলে আজ রাত্রে খাবার পাবি না। তোদের নাটক দেখার সময় আমার কাছে নেই। কাকিমার কথা শুনে মিনা চুপচাপ রান্নাঘরে চলে যায়। রিয়াও তার পিছু পিছু যায়। দুজনে মিলে রান্নাঘরের কাজ শুরু করে। দিদি, আমাদেরকে সারা জীবন এভাবেই কাটাতে হবে? আমাদের জীবনে কখনো সুখ আসবে না? এইভাবে বলিস না রিয়া, দেখবি নিশ্চয়ই আমাদেরও সময় আসবে। আমরা একটা সুন্দর বাড়িতে থাকবো, ভালো ভালো খাবারও খাবো। আরে বাহ দিদি, তাহলে তো খুব ভালো হবে। কিন্তু কাকা কাকিমা যদি সেখানেও আমাদেরকে মারধর করে? না না, তারা সেখানে যেতে পারবে না। আমাদের স্বপ্নের বাড়িতে শুধু আমরা দুজনেই থাকবো। দুজনে রান্না করতে করতে এসব কথা বলতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। মিনা এবং রিয়া দুজনে ভিজে যায়। এরপর সেদিন রাতের বেলায় রিয়ার জ্বর চলে আসে। দিদি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, মাথা ঘুরছে আর খুব ঠান্ডাও লাগছে। কই দেখি। আরে রিয়া, তোর যে অনেক জ্বর এসেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো দিদি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। চিন্তা করিস না, আমি এখনই কাকিমাকে বলে ডাক্তার আনার ব্যবস্থা করছি। ডাক্তার এসে তোকে সুস্থ করে দেবে। মিনা এই বলে রুম থেকে বেরিয়ে পড়ে এবং তার কাকিমার কাছে যায়। মিনাকে এভাবে আসতে দেখে তার কাকিমা সরলা অবাক হয়ে যায়। কাকিমা, রিয়ার খুব জ্বর এসেছে, তাকে ডাক্তার দেখাতে হবে। কি বললি? রিয়াকে ডাক্তার দেখাবি? টাকা কোথায় পাবি? তোদের মতো মেয়ের চিকিৎসা করানোর জন্য আমি কিন্তু একটাও টাকা খরচ করতে পারবো না। কিন্তু কাকিমা, রিয়া খুব অসুস্থ, তাকে কোনো ডাক্তারকে না দেখালে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না মিনা, আমি একবার যা বলে দিয়েছি ওটাই হবে। তুই এক কাজ কর, রান্নাঘর থেকে এক বাটি মুড়ি নিয়ে গিয়ে তাকে খাইয়ে দে, দেখবি সকাল পর্যন্ত ঠিক হয়ে যাবে। কাকিমার মুখে এরকম কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায়। এরপর সে রিয়ার কাছে গিয়ে বসে পড়ে। সে সারা রাত রিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় এবং জলপট্টি করে তার তাপমাত্রা কমাতে চেষ্টা করে। দিদি, আমার শরীর অনেক খারাপ লাগছে, উঠে বসতেও পারছি না। আমি কি মারা যাব? না রিয়া, চুপ কর, এরকম কথা বলতে নেই। তোর কিচ্ছু হবে না। তোর দিদি সবসময় তোর সঙ্গে আছে। তুই শুধু ঘুমিয়ে পড়, দেখবি ঘুম ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি ঘুমানোর চেষ্টা করছি। তুমি আমার পাশেই থাকো। আরে হ্যাঁ, আমি তোর পাশেই আছি, আমি কোথাও যাব না। এবার তুই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। মিনা সারা রাত একইভাবে রিয়ার পাশে বসে থাকে। সকালবেলায় রিয়ার জ্বর নেমে যায় এবং রিয়াকে সুস্থ দেখে তার মনে অনেক শান্তি হয়। আমার ছোট বোনটাকেও এখানে কত রকমের কষ্ট সহ্য করতে হচ্ছে। যে কোনো ভাবে রিয়াকে একটা ভালো জীবন দিতে হবে। এখানে থাকলে তাকে সারা জীবন কষ্টই ভোগ করতে হবে। এরকমই একদিন মিনা এবং রিয়া যখন রান্নাঘরে কাজ করছিল, এমন সময় তারা একটি বিস্কুটের প্যাকেট দেখতে পায়। দিদি, এই দেখো, আমি একটা বিস্কুটের প্যাকেট পেয়েছি। এটা অনেক টেস্টি মনে হচ্ছে।
এটা রেখে দে রিয়া, কাকিমা হয়তো নিজে খাওয়ার জন্য নিয়ে এসেছে। না দিদি, আমার অনেক খিদে পেয়েছে, আমি এটা খাবো। এরকম করতে নেই রিয়া, চুপচাপ রেখে দে, না হলে কাকিমা জানতে পারলে আমাদেরকে অনেক মারধর করবে। এমনিতেও কিছু না করলে কাকিমা সবসময় বকাবকি করতে থাকে, আজ না একটু মার খেয়ে নেবো, কিন্তু এই বিস্কুট আমি রাখবো না। আচ্ছা শোন রিয়া, তুই এই বিস্কুটটা রেখে দে, আমি কাল বাজারে গেলে তোর জন্য একই বিস্কুট নিয়ে এসে দেব। মিনা রিয়াকে বারবার বোঝাতে থাকে, কিন্তু রিয়া তার কোনো কথাই শোনে না এবং বিস্কুট খেতে শুরু করে দেয়। এরপর রান্নার কাজ শেষ হয়ে গেলে তারা নিজেদের রুমে গিয়ে বসে পড়ে। কিছু সময় পর তাদের কাকিমা সরলা দেবী রাগী অবস্থায় সেখানে আসে। এই মিনা, তুই আমার বিস্কুটের প্যাকেট কোথায় রেখেছিস? আসলে কাকিমা, আমরা দুজনে মিলে সব বিস্কুট খেয়ে ফেলেছি। কি বললি? তুই আমার সব বিস্কুট খেয়ে ফেলেছিস? তোদের মতো মেয়েদের আমি আর এখানে থাকতে দেব না, আজই তোদের বাড়ি থেকে বার করে দেব। দয়া করে এরকমটা করবে না কাকিমা, তোমরা ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই, আমাদেরকে বাড়ি থেকে বার করে দিলে আমরা কোথায় যাব? যেখানে ইচ্ছে সেখানে চলে যা, আমার দেখার দরকার নেই। কোনো জায়গায় যদি ঠাঁই না হয় তাহলে গিয়ে আত্মহত্যাও করে নিতে পারি। এবারের মতো ক্ষমা করে দাও না কাকিমা, আর কোনোদিনও এরকম ভুল করব না। আরে কি হয়েছে সরলা, মেয়েদেরকে এত বকাঝকা করছো কেন? তোমার ভাইয়ের এই দুই মেয়ে আমার দামি বিস্কুটের প্যাকেট খালি করে দিয়েছে। আমি স্পেশাল গেস্টদের জন্য এই বিস্কুটটা আনিয়েছিলাম, এই রাক্ষস দুটো মেয়ে সব খেয়ে শেষ করে ফেলেছে। সে না হয় ঠিক আছে, এমনিতেও আমি এদেরকে সহ্য করতে পারি না, কিন্তু এদেরকে বাড়ি থেকে বের করে দিলে সব কাজ কিন্তু তোমাকেই করতে হবে, এটা মনে আছে তো? প্রয়োজন হয় বাড়িতে একটা চাকর রেখে নেব, কিন্তু এদেরকে আর বাড়িতে রাখা যাবে না। মিনা তার কাকা এবং কাকিমাকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু তারা তাদের কোনো কথাই শোনে না এবং দুই বোনকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর রাস্তায় বেরিয়ে তারা হাঁটতে শুরু করে। দিদি, এখন আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই। চিন্তা করিস না রিয়া, দেখিস ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, তোর দিদি সব ঠিক করে দেবে। বেশ কিছু সময় পর্যন্ত হাঁটাচলা করার পর তারা দুজনে রাস্তার ধারের একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। রিয়া, কয়েকজনকে জিজ্ঞাসা করে দেখলাম, কিন্তু কেউ আমাদেরকে ঠাঁই দিতে চাইছে না। অসহায় মানুষের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। তাহলে আমরা কোথায় থাকবো দিদি? আমার কিন্তু রাস্তায় থাকতে একদম ভালো লাগছে না, আমার অনেক ভয় করছে। অনেক রাতও তো হয়ে গেছে, এখন কার কাছে সাহায্য চাইবো কিছুই বুঝে উঠতে পারছি না। তুই আমাকে ক্ষমা করে দে রিয়া, তোর জন্য আমি কিছুই করতে পারছি না। মিনা এবং রিয়া রাস্তার ধারে বসে কান্নাকাটি করছিল। এমন সময় একজন মুসলিম লোক রহিম বাবু নামাজ পড়তে যাওয়ার পথে তাদেরকে দেখে ফেলে। রহিম বাবু তাদেরকে দেখে তাদের কাছে এগিয়ে আসে। তোদের কি হয়েছে? এত রাতে রাস্তায় বসে কাঁদছিস কেন? আঙ্কেল, আমাদের কাকা কাকিমা আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে, এখন আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তোরা চিন্তা করিস না, তোরা যদি চাস তাহলে আমার সঙ্গে চল, আমি তোদের খাওয়া দাওয়া করাবো। রহিম বাবু এই বলে মিনা এবং রিয়াকে নিয়ে নিজের বাড়িতে আসে। এরপর রহিম বাবুর স্ত্রী ফতেমা তাদের দুজনকে ভালো ভালো খাবার খেতে দেয়। দুই মেয়ের এরকম করুণ অবস্থা দেখে ফতেমা দেবীর মনে অনেক দয়া আসে। তোমরা চিন্তা করো না, এখানে তোমাদের কোনো রকমের কষ্ট হবে না, তোমরা তো আমার নিজের মেয়ের মতো। আপনাদের অনেক ধন্যবাদ আন্টি, আমরা কখনো আপনাদের এই উপকার ভুলবো না। দিদি, এখানে আমরা থাকতে পারবো তো, নাকি খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে চলে যেতে হবে? আরে হ্যাঁ, তুমি অবশ্যই এখানে থাকতে পারবে। তুমি, তোমার দিদি আর আমরা সকলে একসঙ্গে মিলে অনেক আনন্দ করব। হ্যাঁ রিয়া, এখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, কোনো একটা ব্যবস্থা হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এবারে তোমরা আমার সঙ্গে চলো। তোমরা কোন রুমে থাকবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। সারাদিনে হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছো, এবার দুজনে ভালো করে রেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি নতুন রুম দেখার জন্য অনেক এক্সাইটেড। এরপর ফতেমা দেবী তাদের দুই বোনকে থাকার জন্য একটি রুম দিয়ে দেয়। দুজনে অনেক বেশি ক্লান্ত ছিল, তাই রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রহিম বাবুদের বাড়িতে মিনা এবং রিয়া খুবই সুখের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়ে দেয়।
এরকমই একদিন রহিম বাবু যখন হল রুমে বসেছিল এমন সময় মিনা তার কাছে যায়। আঙ্কেল, আমরা এভাবে আপনার বাড়িতে বোঝা হয়ে থাকতে চাই না, আমি একটা কাজ খুঁজে নেব। তোর যখন এটাই ইচ্ছে তাহলে তুই কোন কাজ করতে পারবি বল, আমি তোর জন্য সেই কাজের ব্যবস্থা করে দেব। আমি সবজি বিক্রি করতে চাই, বাজারে গিয়ে সবজি কিনে এনে বিক্রি করব। ঠিক আছে, আমি তোকে কিছু টাকা দেব, তুই সবজি কিনে বিক্রি করতে শুরু করে দিস। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল, আপনি আমাদের জীবনে দেবদূতের মতো এসেছেন। পরের দিন থেকে মিনা বাজারের একটি দোকানে সবজি বিক্রি করতে শুরু করে দেয়। প্রথম দিকে তার বিক্রি কম হয়, কিন্তু ধীরে ধীরে তার দোকান ভালোভাবে চলতে শুরু করে। রিয়াও তাকে সাহায্য করতে থাকে। দিদি, আজ আমাদের বিক্রি অনেক ভালো হয়েছে, তাই না? হ্যাঁ রিয়া, আমাদের যদি এভাবে বিক্রি হতে থাকে তাহলে দেখবি একদিন আমাদের নিজেদের বাড়ি থাকবে। দিদি, আমি তোমাকে সবজি বিক্রি করাতে ঠিকঠাক সাহায্য করতে পারছি তো? আরে হ্যাঁ, তুই খুব ভালোভাবে কাজ করছিস, এভাবেই আমার হাতাহাতি কাজ করে দিবি, তোর জন্য আমার অনেক সাহায্য হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি, আমি খুব ভালোভাবে কাজ করব, তুমি দেখে নিও, খুব তাড়াতাড়ি আমরা অনেক টাকা উপার্জন করে ফেলতে পারবো। মিনা এবং রিয়া যখন নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় এক গ্রাহক সেখানে আসে। মা, এই সবজিগুলো কত দাম? এই লাউটা 20 টাকা আর বেগুনগুলো 30 টাকা কেজি। তোমরা অনেক কম দামে সবজি বিক্রি করছো, তোমাদের ঠিকঠাক লাভ থাকে তো? আসলে আঙ্কেল, আমি কম লাভেই বিক্রি করি, খুব বেশি বিক্রি হলে তাতেই আমার লাভ চলে আসবে। আরে বাহ, তোমরা অনেক সততার সঙ্গে ব্যবসা করছো, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তোমরা অনেক উন্নতি করতে পারবে। লোকটি এই বলে মিনার কাছ থেকে বেশ কিছু রকমের সবজি কিনে সেখান থেকে চলে যায়। দোকান খুব ভালোভাবে চলায় রিয়া অনেক খুশি হয়ে যায়। দিদি, আজ আমাদের অনেক টাকা উপার্জন হয়ে গেছে। হ্যাঁ রিয়া, আমরা এভাবেই চললে খুব তাড়াতাড়ি আমাদের জীবন বদলে যেতে পারে। এভাবেই বেশ কিছুদিন পর্যন্ত সবজির দোকান চালানোর পর একদিন মিনা রহিম বাবুর কাছে যায়। আঙ্কেল, আমি এখন ফলের দোকান খুলতে চাই, রোজার মাস এসে গেছে, এই সময় ফলের চাহিদা অনেক বেশি থাকে। আরে বাহ, এটা তো অনেক ভালো আইডিয়া। ঠিক আছে, ফলের দোকান করার জন্য কিছু টাকা দিয়ে দেব। না আঙ্কেল, এইবার টাকা আপনাকে আর দিতে হবে না, সবজির দোকান থেকে আমি বেশ কিছু টাকা রোজগার করেছি, ওই টাকা থেকেই ফলের ব্যবসা করব। তাই নাকি? টাকা যখন লাগবে না তাহলে দোকান করার ব্যাপারে আমাকে জানালি কেন? আঙ্কেল, অনেক ছোটবেলায় আমি আর রিয়া আমাদের বাবাকে হারিয়েছি, কোনোদিনও বাবার ভালোবাসা পাইনি। আপনি এত ভালোভাবে আমাদের খেয়াল রাখছেন, আপনাকে দেখে আমাদের বাবার কথা মনে পড়ে যায়, তাই ভাবলাম নতুন কিছু করার আগে আপনার কাছে পারমিশন নিয়ে নি। সত্যি মিনা, তোরা অনেক ভালো মেয়ে, তোদের কাকা এবং কাকিমা অনেক অভাগা যে এত ভালো ভালো দুই মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। মিনা নিজের কথা মতো পরের দিন থেকে ফলের দোকান শুরু করে দেয়। সবজির দোকানের মাধ্যমে তার অনেক নাম হয়ে যাওয়ায় তার ফলের দোকান খুব ভালোভাবেই চলছিল। রিয়াও ফল বিক্রি করতে মিনাকে সাহায্য করতে থাকে। দিদি, ফলের দোকান বানানোর পর আমাদের দোকানে কাস্টমার অনেক বেশি বেড়ে গেছে, আজ দোকানে কত ভিড় হয়েছে দেখো। হ্যাঁ রিয়া, তুই একদম ঠিকই বলেছিস, আসলে আজ থেকে রোজা শুরু হয়ে গেছে, তাই সকলে ফল কিনতে এসেছে, এই মাসে আমাদেরকে অনেক ফল বিক্রি করতে হবে। এভাবেই দেখতে দেখতে 3টে রোজা শেষ হয়ে যায় এবং মিনার ফলের দোকান খুব ভালোভাবেই চলতে থাকে। বাজারের বেশিরভাগ কাস্টমার মিনার দোকান থেকেই ফল কিনতে শুরু করে। চতুর্থ দিনে মিনা যখন ফল বিক্রি করছিল এমন সময় অন্য এক দোকানদার পলাশ সেখানে আসে। কিরে মিনা, তোর দোকান এত ভালোভাবে চলছে কেন? মনে হচ্ছে তুই অনেক কম দামে ফল বিক্রি করছিস। হ্যাঁ পলাশদা, আমি কম দামে ফল বিক্রি করি, লোকেরা বেশি পরিমাণে কিনলে আমার লাভ হয়ে যায়, তাছাড়া বেশি লাভ করে কি হবে? তুই আমার ব্যবসা নষ্ট করছিস, তুই যদি এভাবে চলিস তাহলে তোর জন্য কিন্তু ভালো হবে না। আরে পলাশদা, তুমি আমার মতো কম দামি ফল বিক্রি করতে শুরু করে দাও, তুমি অনেক বেশি দাম রেখেছো, তাই লোকেরা তোমার কাছে যেতে চাইছে না। কদিনের দোকান করে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস? আমি 15 বছর থেকে এই বাজারে ফল বিক্রি করি, আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করিস না, কাল থেকে তোর ফলের দোকান যেন বন্ধ হয়ে যায়। না, ফলের দোকান আমি বন্ধ করতে পারবো না, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি নিজের ফলের দোকান বন্ধ করে দিতে পারো। মিনার কথা শুনে পলাশ প্রচন্ড রেগে যায়।
এবং তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পলাশ রঘু নামের এক লোকের কাছে যায়। আরে রঘু, ওই মেয়েটার দোকানের কোনো একটা ব্যবস্থা করতে হবে, সে আমার ব্যবসা নষ্ট করছে। তুমি কি করতে চাও বলে দাও, আমি এক নিমেষের মধ্যে সেটা করে দেব। আমি ওর দোকানে আগুন লাগাবো, তার দোকানের অবস্থা এমন করব যাতে সে আর কোনোদিন দোকান না করতে পারে। এরপর সেদিন রাতের বেলা পলাশ রঘুকে সঙ্গে নিয়ে চুপি চুপি মিনার ফলের দোকানে যায় এবং সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকালে মিনা এবং রিয়া তাদের দোকানের এরকম অবস্থা দেখে কান্নাকাটি করতে শুরু করে দেয়। রিয়া, আমাদের দোকান পুড়ে গেছে, এখন আমরা কি করব? দিদি, আমরা রহিম আঙ্কেলকে বলি, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তুই একদম ঠিকই বলেছিস রিয়া, রহিম আঙ্কেলকে এই ব্যাপারে জানাতে হবে। এরপর মিনা রিয়াকে সঙ্গে নিয়ে রহিম বাবুর কাছে যায় এবং দোকানের সমস্ত ঘটনা তাকে জানিয়ে দেয়। মিনার মুখে সমস্ত কিছু জানার পর রহিম বাবু পলাশের নামে পুলিশ কমপ্লেন করে দেয়। স্যার, আমাদের দোকানে কেউ আগুন লাগিয়েছে। মিনা, তোরা পুলিশ আঙ্কেলকে সবকিছু বল। তুমি কাকে সন্দেহ করছো? পলাশ দা, আমাদের প্রতিবেশী দোকানদার। আমরা ফলের দোকান করাই, তার ফল বিক্রি অনেক কমে গিয়েছিল। সে আমাকে অনেকবার দোকান বন্ধ করার জন্যও বলেছিল। আমার বিশ্বাস নিশ্চয়ই পলাশ দাই এই কাজটা করেছে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা তদন্ত করে দেখব। তাছাড়া রহিম বাবু, আপনি তো জানেন পুলিশের কাছে কত কাজ থাকে। এইসব ব্যাপারে খোঁজ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারবো না। পুলিশের কথা শুনে রহিম বাবু এবং মিনা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মিনা এবং রিয়া দুঃখী হয়ে সোফায় বসে পড়ে। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হলো না আঙ্কেল, আমরা আমাদের দোকান হারিয়ে ফেললাম। তুই চিন্তা করিস না, এত সহজে পলাশকে আমি ছাড়বো না। আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় আঙ্কেল? এবার তোর ফলের দোকান করতে আমি তোকে সাহায্য করব। তোর ফলের দোকানটি আগের থেকেও বড় হবে এবং ভালোভাবে তৈরি করা হবে, যাতে সেই পলাশ আরো বেশি হিংসা করে। কিন্তু এরকম করলে পলাশ দা আবার যদি দোকানে আগুন লাগিয়ে দেয়? এটাই তো আমি চাই রে। আগের বারে আমরা তৈরি ছিলাম না, তাই সে দোকান পুড়িয়ে দেওয়ার পর পালিয়ে যেতে পেরেছে। এবার আমরা তার জন্য ফাঁদ পেতে রাখবো। রহিম বাবু নিজের কথা মতো মিনার দোকানে আরো বেশি ফল কিনে দেয় এবং দোকানটিকে আরো ভালোভাবে সাজিয়ে দেয়। এসব দেখে পলাশ প্রচন্ড রেগে যায়। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। পঞ্চম রোজা শেষ হওয়ার পর সেদিন রাতের বেলা পলাশ আবার চুপি চুপি দোকানে আগুন লাগাতে আসে। এই তো, এটাই ভালো সুযোগ। আশেপাশে কেউ নেই, এইবার দোকানটিকে পুড়িয়ে দিলে তাদের অনেক টাকা লস হয়ে যাবে। হয়তো আর তারা দোকান করার সাহস পাবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট পলাশ, তুই এবার ধরা পড়ে গেছিস। এবার তোকে শাস্তি পেতে হবে। আরে পুলিশ, আপনারা এখানে? আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। পলাশ দা, তুমি কেন আমাদের ক্ষতি করতে চাও? আমরা তো তোমার কোনো রকম ক্ষতি করিনি। তুই আমার ব্যবসা নষ্ট করেছিস। তোর দোকান ভালোভাবে চলছে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি থাকতে কোনোদিন এটা হতে দেব না। যা করার করেছিস, এবার জেলে চল। এবার আমরা তোকে উচিত শিক্ষা দেব। পুলিশ এই বলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে দূরে একটি গাছের আড়াল থেকে রঘু লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। পলাশদাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, এবার যা করার আমাকেই করতে হবে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।